কথায় আছে সৈনিকের কোনো ধর্ম হয় না। আজ আমরা দেশের মধ্যে ধর্ম নিয়ে লড়াই করছি, মনুষ্যত্ব ভুলে প্রতিনিয়ত চেষ্টা করছি নিজের ধর্মকে অন্য ধর্ম থেকে বড় দেখানোর। কিছু রাজনৈতিক দলও জুটেছে এই খেলায়, মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু একজন সৈনিক নিজের ধর্ম, বর্ণ, জাতি ভুলে বর্ডারে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বহিরাগত শত্রুর হাত থেকে নিজের দেশকে রক্ষা করার স্বার্থে। আজ আমি এমনই এক সৈনিকের গল্প আপনাকে শোনাবো, যার নাম কবির। তার ধর্ম, সে একজন সচ্চা মুসলমান। কবির নেমেছে এক নতুন মিশনে। সে কি পারবে সেই মিশনটা কমপ্লিট করতে, নাকি শেষমেশ বিকিয়ে দেবে নিজের আত্মা শত্রুপক্ষের কাছে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। তো কেমন আছেন বন্ধু? আমি আপনার বং এক্সপ্লেন আজ রয়েছি আপনার সঙ্গে। আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাবো ওয়ার 2 মুভিটিকে। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে জাস্ট আমার একটাই অনুরোধ, পারলে গরম গরম চপমুড়ি নিয়ে বসে পড়ুন এবং আজকের এই দুর্দান্ত ভিডিওটিকে এনজয় করুন। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা জাপানের একটা মাফিয়া কার্টেল দেখতে পাই। সেই কার্টেলের মাফিয়া বস তার সাগরেদদের সাথে বসে পার্টি করছে। বসকে রক্ষা করতে সেখানে যেমন তার হিংস্র সৈনিকরা রয়েছে, তেমনই রয়েছে বসের এক বিশ্বস্ত পোষ্য। এই পোষ্য কোনো কুকুর বা বিড়াল নয়, এ একটা ক্ষুধার্ত নেকড়ে। এমন সময় হঠাৎ এক সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে বসকে বলে আমাদের উপর আক্রমণ হয়েছে। এক বহিরাগত আততায়ী গেটের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে এদিকে এগিয়ে আসছে। সেই আততায়ীর পায়ের শব্দ ভেসে আসে বসের কানে। বস তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিককে নির্দেশ দেয় সেই আততায়ীকে ছিঁড়ে খাওয়ার। ক্ষুধার্ত নেকড়েটা দৌড়াতে দৌড়াতে এসছে সেই ব্যক্তির সামনে, কিন্তু এ কি, সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে হিংস্র পশুটার মনে ভয়ের সঞ্চার হয়েছে। সে বুঝে গেছে তার চেয়েও কোনো হিংস্র প্রাণী দাঁড়িয়ে রয়েছে তার চোখের সামনে। জাপানিজ বস এবার এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছে যা দেখে তার মনের সকল আনন্দ মিশে গেছে ধুলায়। তার সবচেয়ে বিশ্বস্ত পোষ্য ধোঁকা দিয়েছে তাকে। কোনো এক অজানা ডাকিনী বিদ্যায় সেই পোষ্য এখন আততায়ীর বশে। এই আততায়ী আর কেউ নয়, এ হলো রয়ের এক্স এজেন্ট কবির। সে আজ খতম করতে এসছে এই গ্যাংস্টারকে। বস তাকে জিজ্ঞেস করে, কে তুই, কি নাম তোর? কবির বলে, আমার নাম জেনে কি করবি, শুধু এটুকু জেনে রাখ, আজ আমি তোর মৃত্যু। বস বলে, মৃত্যু? হাহা, আমার মৃত্যু? মৃত্যু তো এবার তোর হবে রে। এই বলে বস তার সৈনিকদের নির্দেশ দেয় কবিরের ওপর আক্রমণ করতে। কবির এক সৈনিকের হাত থেকে কাটানা কেড়ে নিয়ে লড়তে থাকে তাদের সাথে। শত চেষ্টা করেও কেউ কবিরের সাথে পেরে উঠছে না। চারিদিক থেকে শত্রুরা আক্রমণ করছে তার উপর। সে এক এক করে প্রত্যেককে কাটছে তার হাতে ধরা কাটানা দিয়ে। জাপানিজ বস সুযোগ বুঝে হেলিকপ্টারে করে পালাতে যায় সেখান থেকে। কবির নিয়েছে তার পিছু। একটা কাঠের ব্রিজ, তার উপরে নেমেছে হেলিকপ্টার। বসের 2 ফিমেল বডিগার্ড গুলি চালাচ্ছে কবিরের উপর। কবির ভেঙে ফেলে সেই ব্রিজ, গুলিগুলোকে ডজ করে একটা জাম্পিং কর্ড আটকে দেয় হেলিকপ্টারে। তারপর উড়তে উড়তে সেই হেলিকপ্টারের পাইলটের মাথায় চালায় গুলি। হেলিকপ্টার ডিসব্যালেন্স হয়ে বসের ডেরায় ক্র্যাশ করেছে। কবির আর সেই নেকড়ে পাশাপাশি বসে দেখছে এই মর্মান্তিক দৃশ্য। পরবর্তী সিনে আমরা দেখি কবির বিদেশের একটা নাইট ক্লাবে এসে একজন মহিলার সাথে দেখা করে। সেই মহিলা এবং তার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি আজ থেকে প্রায় 3 বছর আগে কবির রয়ের কাজ ছেড়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। এই মহিলা হলো তার ব্রোকার। তিনি কবিরকে বিভিন্ন কন্ট্রাক্ট এনে দেন এবং কবির টাকার বিনিময়ে সেগুলোকে এক্সিকিউট করে। অর্থাৎ সে এখন একজন হাইলি ট্রেন্ড সুপারি কিলার। এই মহিলা কবিরকে বলে, তোমার সাথে কিছু বিশেষ ধরনের মানুষ দেখা করতে চায়। আজ থেকে আমার কাজ শেষ, এবার থেকে তুমি তাদের সাথেই কাজ করবে। কবির জিজ্ঞেস করে, কারা তারা? সেই মহিলা বলেন, তাদের সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, খালি এটুকু জানি এই অন্ধকার জগতে তাদেরকে কালি বলে ডাকা হয়। তারা বিশ্বের খুব ক্ষমতাবান কিছু মানুষ। এই জাপানিজ বসের কন্ট্রাক্টও তারাই দিয়েছিল। এই বলে সেই মহিলা কবিরকে একটা কাঁচের রুমে বন্দি করে ফেলে এবং বিষাক্ত গ্যাস প্রয়োগ করে অজ্ঞান করা হয় তাকে। সিন শিফট হয় পরবর্তী সিনে। সেখানে আমরা দেখি কবির একটা পুরনো ওয়্যারহাউসে বন্দি। চারিদিক থেকে স্নাইপার টার্গেট করে রয়েছে তার উপর। কবিরের সামনে রয়েছে একটা হলোগ্রাম ডিভাইস। সেই ডিভাইসটা অ্যাক্টিভ হলে কিছু মানুষের ভার্চুয়াল ইমেজ ফুটে উঠেছে কবিরের চোখের সামনে। সেই ইমেজে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, রাশিয়া এবং চীনের কিছু পাওয়ারফুল মানুষদেরকে দেখতে পাই। এই মানুষগুলি আসলে বিভিন্ন দেশের বড় বড় বিজনেসম্যান অথবা পলিটিক্যাল লিডার, যারা একত্রিত হয়ে একটা সিক্রেট সোসাইটি তৈরি করেছে, ঠিক অনেকটা ইলুমিনাটির মতো। আর এই সিক্রেট সোসাইটিকেই বলা হয় কালি। কবির তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা? তারা বলে, আমরা কালির মেম্বার। বেশ কয়েক বছরে ভারত, বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশগুলিতে যা যা বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং বড় বড় পরিবর্তন হয়েছে, সেই সবকিছুর পেছনেই আমরা রয়েছি। কবির বলে, তো আমাকে এখানে ধরে আনার উদ্দেশ্য কি? আমি তোমাদের জন্য কি করতে পারি? এবার কালির ইন্ডিয়ান মেম্বার বলে, আমরা বেশ কয়েক বছর ধরে তোমার উপর নজর রেখেছি। আমাদের মনে হয় তুমিই পারফেক্ট লোক আমাদের পরিকল্পনাকে সফল করার। কবির বলে, ঠিক আছে, যদি আমি সঠিক দাম পাই তাহলে আমি রাজি।
এই কথা শুনে সেই ইন্ডিয়ান মেম্বার বলে, তোমাকে শেষ একটা পরীক্ষা দিতে হবে। যদি তুমি এই পরীক্ষায় পাশ করে যাও তাহলেই তোমাকে আমরা আমাদের প্ল্যানে সামিল করব। কবির জিজ্ঞেস করে কি সেই পরীক্ষা। এমন সময় হঠাৎ কবিরের নজর যায় তার পিছনে বসে থাকা একটা টার্গেটের ওপর। সেই টার্গেটের সামনে গিয়ে সে দেখতে পায় কর্নেল রুদ্রাকে। কর্নেল রুদ্রাই হলো সেই ব্যক্তি যে কবিরকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিল এবং রয়ের এজেন্ট বানিয়েছিল। কর্নেল রুদ্রা কবিরকে দেখে তার মুখে থুতু মারেন। তিনি বলেন, ছি কবির, আমি তোমাকে নিজের ছেলের মতো মানুষ করেছিলাম, আর আজকে তুমি দেশদ্রোহীদের সাথে মিলে নিজের দেশকেই ধোঁকা দিচ্ছ। এই নীচ মানুষগুলো যারা ভারত এবং ভারতের প্রতিবেশী দেশগুলোর ক্ষতি চায়, তুমি আজকে হাত মিলিয়েছো তাদের সাথে। কলির ইন্ডিয়ান মেম্বার বলে, কবির, এটাই তোমার শেষ পরীক্ষা। তুমি কর্নেল রুদ্রাকে মারো আর জুড়ে যাও আমাদের সাথে। এবার আমরা দেখি কবির কর্নেল রুদ্রাকে নিয়ে গেছে একটা জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে রয়েছে একটা রেল লাইন। সেই লাইনের ওপর হাঁটু গেড়ে বসে রয়েছে কর্নেল রুদ্রা। কবির তাক করে রয়েছে একটা বন্দুক ঠিক কর্নেল রুদ্রার মাথা লক্ষ্য করে। কবিরের চোখে জল। কর্নেল রুদ্রা তার মেন্টর, তার গুরু, নিজের ছেলের মতো তিনি মানুষ করেছেন কবিরকে এবং তাকে বানিয়েছেন রয়ের সবচেয়ে প্রতিভাবান এজেন্ট। আর আজ তাকেই মারতে হবে কবিরকে। কবির গুলি চালায়, কর্নেলের মাথা ফুটো করে দেয় সেই গুলি। কর্নেলের ডেড বডি পড়ে রয়েছে লাইনের ওপর। এমন কি কারণ রয়েছে যার জন্য কবির বাধ্য হলো কর্নেল রুদ্রাকে মারতে, তা আপনি ভিডিওতে আগে জানতে পারবেন। তো এরপর আমরা দেখি কর্নেল রুদ্রার বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। ক্রাইম স্পটে কর্নেল রুদ্রার মেয়ে কাভিয়া রুদ্রাও এসে উপস্থিত হয়েছে। বাবার মৃত্যুর কান্নায় ভিজে যাচ্ছে তার গাল। এমন সময় কাভিয়ার হাতে একটা ভিডিও ফুটেজ লাগে। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কবির তার বাবা কর্নেল রুদ্রাকে গুলি করে হত্যা করছে। অন্যদিকে আমরা দেখি কবির একটা এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছে। সেই এয়ারপোর্টের ভেতরে কলির ইন্ডিয়ান মেম্বার প্রথমবার কবিরের সাথে দেখা করে। কবির চমকে যায় সেই ব্যক্তিকে দেখে। ইনি আসলে ভারতের একজন খুবই রেসপেক্টেড বিজনেসম্যান গৌতম গুলাটি। কবির বলে, তো আপনি আছেন এই সবকিছুর পেছনে? গৌতম গুলাটি বলে, আহা, আমি কলির একটা ছোট্ট অংশ মাত্র, আর আজ থেকে তুমিও তাই। কবির জিজ্ঞেস করে, এবার আমায় কি করতে হবে? গুলাটি বলে, করতে তো হবে অনেক বড় কিছু একটা, যা পুরো দেশের আত্মা কাঁপিয়ে দেবে। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ রয়েছে তোমার জন্য। কদিন বাদে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পুরো পরিবার লন্ডন থেকে প্রাইভেট ফ্লাইটে ইন্ডিয়া আসছে। তোমায় সেই ফ্লাইটটা হাইজ্যাক করে তাদেরকে মারতে হবে। এটাই হলো তোমার পরবর্তী মিশন। তাদের কথোপকথন শেষ হওয়া মাত্রই সিন শিফট হয় কর্নেল রুদ্রার ফিউনারালে। সেখানে আমরা কর্নেল কল নামক একজন অফিসারকে দেখতে পাই। তিনি রয়ের পরবর্তী চিফ হিসেবে রুদ্রার জায়গা নিয়েছেন। কর্নেল রুদ্রার ফিউনারালে সেনার আধিকারিকরা ছাড়াও স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী নিজে উপস্থিত রয়েছে। কাভিয়া প্রতিরক্ষা মন্ত্রীকে বলে, আঙ্কেল, আমি নিজে হাতে কবিরকে শাস্তি দিতে চাই। আপনি রয়ের নতুন চিফকে বলুন যাতে তিনি এই মিশনে আমাকেও সামিল করেন। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে প্রথমে কর্নেল কল না করে দেন। তখন প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলেন, তোমার কি মনে হয় তুমি একা কবিরকে হারাতে পারবে? আমি তাকে যতদূর চিনি, তোমার মতো 10টা কলেরও সাধ্য নেই একটা কবিরকে হারানোর। তাকে হারাতে হলে তার চেয়েও বড় কোনো পাগলকে প্রয়োজন, আর আমি এমনই একজন পাগলকে চিনি। তার ব্যাপারে লোকে খুব কম জানে, কিন্তু যারা জানে তারা জানে যে সে কি করতে পারে। এমন সময় আমরা দেখতে পাই ইন্ডিয়ান আর্মির একটা যুদ্ধজাহাজে কয়েকজন প্যারা কমান্ডো অফিসাররা মিলে অত্যন্ত দুশ্চিন্তার সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করছেন। আসলে বিদেশ থেকে আর্মসের একটা কনসাইনমেন্ট ইন্ডিয়া আসছিল। এমন সময় সোমালিয়ান পাইরেটসরা সেই জাহাজটাতে আক্রমণ করে জাহাজটা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। তাদের ভয় সেই পাইরেটসদের থেকেও বেশি পাইরেটসদের ক্যাপ্টেনকে নিয়ে, বারবারোসা। তাকে সমুদ্রের দানব বলা হয়। না বারবারোসার হাত থেকে কনসাইনমেন্ট ছাড়ানো সম্ভব, আর না সেখানে যুদ্ধ জাহাজ নিয়ে যাওয়া সম্ভব, কারণ কার্গো শিপের চারিদিকে তারা মাইন্স বিছিয়ে দিয়েছে। এমন সময় একজন জুনিয়র অফিসার ছুটে এসে জাহাজের ক্যাপ্টেনকে বলে, স্যার, মেজর রঘুর কাছে একটা প্ল্যান রয়েছে কার্গো জাহাজে পৌঁছানোর। ক্যাপ্টেন জিজ্ঞেস করেন, প্ল্যানটা কি আদৌ সেফ? ছেলেটা কোনো উত্তর দেয় না। এবার আমরা মেজর রঘুকে দেখতে পাই। সে তার শরীর থেকে এক্সট্রা পেলোড কমাচ্ছে যাতে নিজের শরীরকে যতটা সম্ভব হালকা করা যায়। কেন? কারণ কার্গো শিপে যাওয়ার জন্য রঘু একটা অভিনব কৌশল আবিষ্কার করেছে। নাই সাঁতার কেটে আর নাই কোনো বোট নিয়ে, একটা দ্রোণের সাহায্যে ঝুলতে ঝুলতে সে চলেছে জাহাজের দিকে। জাহাজে এসে ল্যান্ড করে রঘু একটার পর একটা পাইরেটসকে মারতে থাকে। তারপর পাইরেটসদের ছদ্মবেশে মিশে যায় তাদের সাথে। আস্তে আস্তে একটা একটা করে পাইরেটসকে মেরে রঘু এসে ঢোকে কেবিনের মধ্যে, যেখানে ক্রু মেম্বারদেরকে বন্দি করে রাখা হয়েছিল। তাদেরকে সেখান থেকে মুক্ত করে সে এসে হাজির হয় সরাসরি পাইরেটসদের সামনে। তার হাতে ধরা রয়েছে গ্রেনেড। সেই গ্রেনেড ছুড়ে একটার পর একটা পাইরেটসকে সে মারতে থাকে। এমন সময় হঠাৎ রঘুর সামনে এসে হাজির হয় এক মূর্তিমান বিপদ, বারবারোসা।
বারবারোসার সাথে চলছে রঘুর ধুমধুমার লড়াই। বারবারোসা তাকে সমানে সমানে টক্কর দিচ্ছে, কিন্তু শেষমেশ রঘু তাকে হারিয়ে জিতে যায় এই মিশন। পরের সিনে আমরা দেখি রয়ের হেডকোয়ার্টারে কর্নেল কল, রঘু এবং কাভেয়া উপস্থিত রয়েছে। কর্নেল কল প্ল্যান বানাচ্ছে কবিরকে ধরার, কিন্তু তা অতটাও সহজ কাজ নয়, কারণ কবিরের মতো ধুরন্ধর এজেন্ট সারা বিশ্বে খুব কমই আছে। এমন সময় রঘু বলে, কবিরকে নিয়ে এত ভাবছেন কেন? সে সামান্য একটা কন্ট্রাক্ট কিলার, তার চেয়ে বড় কিছু না। কর্নেল কল বলেন, আচ্ছা তোমার মধ্যে খুব কনফিডেন্স রয়েছে দেখছি, তো তোমার কাছে কোনো প্ল্যান আছে কবিরকে ধরার? রঘু বলে, অবশ্যই আছে। প্যারিসে কবিরের এক পালিত কন্যা থাকে, আমরা যদি তার পেছনে ফিল্ডিং লাগিয়ে বসে থাকি তাহলে কবির কখনো না কখনো আমাদের হাতে ধরা দেবেই। প্ল্যান অনুযায়ী তারা কবিরের মেয়ের পিছু নিয়েছে। কাভে আর রঘু অপেক্ষা করছে কবিরের আসার। এমন সময় কবিরের এন্ট্রি হয়। সে এসে দেখা করেছে তার মেয়ের সাথে। কবির বুঝে গেছে যে তাদের পেছনে র পড়েছে, তাই কবিরের নির্দেশে তার মেয়ে একটা গাড়ি চুরি করে এবং কবির এবং তার মেয়ে সেই গাড়িটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে রঘু স্বয়ং। রঘু তার গাড়ি দিয়ে তাদেরকে ঠেলতে ঠেলতে নিচে নিয়ে আসছে, তারপর গলির রাস্তা দিয়ে তাড়া করেছে তাদেরকে। এখানে আমরা একটা ধুমধুমার কার চেজিং সিন দেখতে পাই। কবির স্বপ্নেও ভাবতে পারেনি তাকে টক্কর দেওয়ার মতো কেউ এর পৃথিবীতে আছে। কবির একটা ব্রিজের ওপর ফেসে গেছে, চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে পুলিশ। রঘু হাতে একটা শটগান ধরে গুলি চালাচ্ছে তার গাড়ি লক্ষ্য করে। এমন সময় কবির তার গাড়ি নিয়ে জাম্প মারে একটা ট্রেনের ওপর। রঘুও জাম্প দিয়েছে সেই ট্রেনের ছাদে কবিরকে ধরার জন্য। হঠাৎ ঘটেছে একটা দুর্ঘটনা। কবিরের মেয়ে রুহি ডিসব্যালেন্স হয়ে ট্রেনের ছাদে ঝুলছে। রঘু নিজের মিশন ভুলে রুহিকে গিয়ে বাঁচায়, তারপর সেই ট্রেনটাকে ক্র্যাশ হওয়ার হাত থেকে রক্ষা করে। রঘু তার মিশন থেকেও মানুষের জীবনকে বেশি প্রাধান্য দেয়। এই ব্যাপারটা খুব পছন্দ হয়েছে কবিরের, তাই সে ঠিক করেছে কর্নেল রুদ্রাকে হত্যা করার আসল সত্যটা সে রঘুকে জানাবে। দুদিন বাদে একটা পাবলিক প্লেসে রঘু এবং কবির একে অপরের সাথে দেখা করতে এসছে। সেখানে কবির তাকে খুলে বলে কর্নেল রুদ্রার মৃত্যুর সকল সত্য। আসলে কর্নেল রুদ্রার হাতে বহুদিন আগেই একটা ইনফরমেশন এসেছিল যে কলি বলে একটা সিক্রেট সোসাইটি বেশ কয়েক বছর ধরে এশিয়ায় অপারেট করছে। সেই সিক্রেট সোসাইটির মেম্বাররা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আরো বিভিন্ন দেশের বড় বড় বিজনেসম্যান অথবা পলিটিক্যাল লিডার। ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলিতে ঘটে চলা বড় বড় দুর্ঘটনাগুলির পেছনে তাদেরই হাত রয়েছে এবং তারা একটা বড় কিছু প্ল্যান করছে। তাই কর্নেল রুদ্রাই কবিরকে পাঠিয়েছিল এই মিশনে, যেখানে তাকে কলির ভেতর ঢুকে তার মেম্বারদেরকে এক্সপোজ করতে হবে এবং তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কর্নেল রুদ্রা জানতো কলি অন্ধকার জগতের এক নির্মম সত্য, তাই তার বিনাশ ঘটাতে হলে কবিরকে এমন পদক্ষেপও নিতে হতে পারে যা তার আত্মাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। কিন্তু কিছু করার নেই, সবার আগে দেশ। তাই কর্নেল রুদ্রার এই আদেশকে সফল করতেই কবিরকে নিতে হয়েছে তার জীবন। কবিরের বুক ফেটে গেছিল সেদিন কষ্টে, কিন্তু কলিতে এন্টার করার এটাই ছিল একমাত্র রাস্তা। কবির আরও বলে, কদিন বাদে প্রতিরক্ষা মন্ত্রীর ফুল ফ্যামিলি লন্ডন থেকে ফিরছে। কলির নির্দেশে আমাকে তাদের জীবন নিতে হবে। রঘু, আমি জানি তুমিও আমার মতন একজন সোলজার যার কাছে নিজের দেশ সবার আগে, তাই আমি তোমায় একটা সুযোগ দিচ্ছি, যদি আমাকে আটকাতে পারো তো আটকে নাও। পরবর্তী সিনে আমরা দেখি একটা প্রাইভেট ফ্লাইট লন্ডন থেকে ইন্ডিয়ার দিকে এগিয়ে আসছে। সেই ফ্লাইটে রয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে এবং ফ্যামিলির অন্যান্য সদস্যরা। এমন সময় ফ্লাইটের ক্যাপ্টেনের কাছে একটা ইনফরমেশন আসে যে তাদের ওপর থেকে একটা বিটু বম্বার প্রতিনিয়ত ফ্লাইটটাকে ট্র্যাক করে চলেছে। সেই বিটু বম্বারটি চালাচ্ছে কবির স্বয়ং। বিটু বম্বার থেকে কালির অ্যাসিসিয়ানরা নেমে আসে ফ্লাইটটার ওপর সেটাকে হাইজ্যাক করতে, কিন্তু তারা জানে না তাদের জন্য সেই ফ্লাইটে সাক্ষাৎ জম অপেক্ষা করছে। রঘু এক এক করে অ্যাসিসিয়ানদের মারতে থাকে। ফ্লাইটের ছাদে চলছে তাদের ধুমধুমার লড়াই। এমন সময় কবির লাগিয়েছে এক অভিনব বুদ্ধি। সেও এসে জয়েন করেছে রঘুর সাথে। একদিকে কবির রঘুর সাথে মিলে সেই ট্রুপকে হারাবে, অপরদিকে কালির মেম্বারদের সামনে গিয়ে ভালো মানুষ সাজবে, যেন প্রতিরক্ষা মন্ত্রীর ফ্যামিলিকে সে মারতে চেয়েছিল কিন্তু রঘুর জন্য মারতে পারেনি, যাকে বলে চোরের ওপর বাটপাড়ি। এভাবেই তারা দুজন মিলে এক এক করে সকলকে মেরে ঢুকেছে ফ্লাইটের ভেতর। এবার শুধু এয়ার হোস্ট্রেস বাকি। রঘু চালায় গুলি এয়ার হোস্ট্রেসের মাথা লক্ষ্য করে। এখন কেবিনে শুধু তারা দুজনেই উপস্থিত রয়েছে। আশেপাশে মন্ত্রীর ফ্যামিলি মেম্বাররা অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে। মৃত এয়ার হোস্ট্রেস গ্যাস প্রয়োগ করে অজ্ঞান করেছিল তাদের। কবির ধন্যবাদ জানায় রঘুকে কলির নাপাক প্ল্যান এভাবে ভেস্তে দেওয়ার জন্য এবং এই লড়াইয়ে তার পাশে থাকার জন্য। কিন্তু কবির একটা ব্যাপার জানতো না, সে জানতো না যে রঘুর মনে আসলে কি চলছে। রঘু কবিরের দিকে তাকায়, তার মুখে শয়তানি হাসি। সে বলে, কবির, খেলা এখনো শেষ হয়নি কবির। তুমি যেটা দেখলে সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, পিকচার তো এবার শুরু হবে। এই বলে সে হাতে ধরা বন্দুকটা তাক করে প্যাসেঞ্জারদের ওপর গুলি চালাতে থাকে। ঘুমন্ত প্যাসেঞ্জারদের বুক ঝাঁঝরা করে দেয় সেই গুলি। এই দেখে কবির স্তম্ভিত, তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। রঘু এবার কবিরকে বলে, কপু, তোর এখনো মরার সময় হয়নি, তোকে আমি সঠিক সময়ে মারবো। এই বলে সে একটা প্যারাসুট সমেত কবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কবির নিচে পড়ছে আর ভাবছে রঘু তাকে কপু বলে কেন ডাকলো।
এই নামে তো শুধু তার বেস্ট ফ্রেন্ডই তাকে ছোটবেলায় ডাকতো। তাহলে কি মেজর রঘুই তার ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু রঘু? আপনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মানে আমি নিশ্চিত যে ভিডিওটা আপনার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, ভয়েস ওভার যেমনই হোক, এক্সপ্লানেশন চরম হয়। তো এই ধরনের চরম এক্সপ্লানেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি তা নাও করেন অন্তত ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, যাতে আমাদের এই ভিডিও বেশি থেকে বেশি মানুষ অব্দি পৌঁছাতে পারে। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। আর আপনি যদি আমাকে কোনো সিনেমা রেকমেন্ড করতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে রেকমেন্ডও করতে পারেন। যে সিনেমার রেকমেন্ডেশন সবচেয়ে বেশি আসবে আমি পরবর্তীকালে তার উপরেই এক্সপ্লেনেশন ভিডিও বানাবো। ওকে, তো চলুন এগোনো যাক। এরপর সিন শিফট হয় পাস্টে, যেখানে আমাদের কবির আর রঘুর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে আমরা দেখি কবিরকে, সে একজন অনাথ। একটা অ্যাক্সিডেন্টে নিজের বাবা মার মৃত্যুর পর কবির এখন রাস্তায় রাস্তায় ঘুরছে খাদ্য আর বাসস্থানের সন্ধানে। এমন সময় তাকে ঘিরে ধরেছে ছিনতাইবাজদের একটা ছোট্ট গ্যাং। তাদের লক্ষ্য কবিরের হাতে ধরা ব্যাগটা, যার মধ্যে রয়েছে তার বাবা মার শেষ স্মৃতি। ছেলেগুলো বার করেছে ছোড়া, তারা যেভাবেই হোক কবিরের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেবেই। এমন সময় হঠাৎ আর একটা অনাথ ছেলের নজর পড়েছে কবিরের উপর। ছেলেটা বেশ কিছুক্ষণ ধরে প্রথমে পর্যবেক্ষণ করে এই ঘটনাটি, তারপর আর নিজেকে আটকে রাখতে না পেরে ছুটে যায় কবিরকে সাহায্য করতে। এই ছেলেটিই হলো রঘু। তো কবির আর রঘু ছিনতাইবাজদের সাথে পেরে ওঠে না, তাই শেষমেশ তারা সেখান থেকে পালায়। সেদিনকার এই ঘটনাটার পর থেকেই এই দুটি বাপমাহারা অনাথ ছেলে হয়ে ওঠে একে অপরের প্রাণের বন্ধু। রঘু ফুটপাতে সার্ভাইভ করার পদ্ধতি হাতে ধরে শেখাতে থাকে কবিরকে। চুরি করা, ছিনতাই করা, লড়াই করার মতো বহু কৌশল হয়ে ওঠে কবিরের নখদর্পণে। ফুটপাতে বেঁচে থাকতে গেলে শিক্ষার সততা কোনো কাজে লাগে না, হয় আপনাকে হাত পাততে হবে আর না হলে হাত কাটতে হবে। তো এভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু একদিন একটা বড় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুজনে। তাদের নিয়ে গিয়ে তোলা হয় জুভিনাইল জেলে। সেখানে তাদের হাতে আসে এক দুর্দান্ত সুযোগ নিজেদের জীবনে পরিবর্তন আনার। একদিন কর্নেল রুদ্রা জেলে আসেন কয়লার খনির মধ্যে থেকে হীরের টুকরোর সন্ধানে। তিনি জেলের বাচ্চাগুলোর পরীক্ষা নেন। তার শর্ত, যারাই পরীক্ষায় পাশ করতে পারবে তারা সুযোগ পাবে আর্মি জয়েন করে দেশের সেবা করার। এই পরীক্ষা দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথমত হলো ফিজিক্যাল টেস্ট এবং দ্বিতীয়ত মেন্টাল টেস্ট। ফিজিক্যাল পরীক্ষায় কবির এবং রঘু দুজনেই টপ করে, কিন্তু সমস্যা হয় মেন্টাল টেস্টে। যেখানে কবিরের কাছে তার দেশ সবার আগে, সেখানে রঘুর কাছে সে নিজে সবার আগে। কবির চায় আর্মি জয়েন করে দেশের জনগণের সেবা করতে, কিন্তু রঘুর কাছে আর্মি হলো দেশের জনগণকে পায়ের তলায় দাবিয়ে রাখার একটা মাধ্যম। দুজনের মধ্যেকার এই মতপার্থক্যের জন্যই কর্নেল রুদ্রা কবিরকে সিলেক্ট করে এবং রঘুকে রিজেক্ট করে দেন। এরপর আমরা দেখি রঘু কবিরকে বলছে, ভাই এসব আর্মি ঠার্মি ছাড়, আমরা যেভাবে জীবন কাটাচ্ছিলাম চল সেভাবেই কাটাই। কিন্তু কবির মানতে পারছে না এই মতামত। সে বলে, আমি তোর পোষা কুকুর নই রঘু, যে তুই উঠতে বললে উঠবো আর বসতে বললে বসবো। আজ থেকে আমার আর তোর রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি চাই না আমার আর আমার ভবিষ্যতের মাঝখানে তুই কোনোদিনও আয়। বন্ধুর এই কথা শুনে রঘু বলে, ঠিক আছে আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আর যেদিন আমি আসবো সেদিন তোর আর তোর দেশের ভবিষ্যৎ আমার হাতেই লেখা থাকবে। আর এখান থেকেই শুরু হয় দুই প্রাণের বন্ধুর মধ্যেকার শত্রুতার ইতিহাস। সিন আমার বর্তমানে ফিরে আসে। এখানে আমরা দেখি রঘু গৌতম গুলাটিকে ফোন করেছে। সে গুলাটিকে বলে, স্যার আপনার সেফ হাউসের লোকেশন আমাকে হোয়াটসঅ্যাপ করুন। কবির যখন তখন আপনার লোকেশনে পৌঁছাতে পারে, তাকে আটকাতে আমার সেখানে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। গুলাটি এবার রঘুকে বলে, আমি যেখানে রয়েছি কবিরের বাপের সাধ্য নেই সেখানে পৌঁছানোর। রঘু গুলাটির এই কথা শুনে হাসে। সে রিপ্লাই দেয়, স্যার আপনি কবিরের গুরু কর্নেল রুদ্রাকে মেরেছেন, তাও আবার কবিরের হাত দিয়ে। কবিরকে আপনি ঠিকমতো চেনেন না, ও আপনাকে মারতে জাহান্নাম অবধি যেতে পারে। এখানে গুলাটি আর রঘুর কথোপকথন থেকে আর একটা ব্যাপার আমাদের কাছে ক্লিয়ার হয়। কর্নেল রুদ্রা যেমন কবিরকে মানুষ করেছেন নিজের ছেলের মতো, গৌতম গুলাটিও তেমন রঘুকে মানুষ করেছেন নিজের স্বার্থে ব্যবহারকারী হাতিয়ারের মতো। তো এরপর আমরা দেখতে পাই মাঝ সমুদ্রে একটা ইয়টের মধ্যে কবির এসে পৌঁছেছে। গৌতম গুলাটি সেই ইয়টেই উপস্থিত রয়েছে। এক এক করে বডিগার্ডদের মেরে কবির মুখোমুখি হয়েছে গুলাটির। মাথায় বন্দুক ঠেকিয়ে কবির গুলাটিকে তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। গুলাটির মুখ খোলার আগে রঘু সেখানে এসে উপস্থিত হয়। কবিরকে ঘায়েল করে রঘু রক্ষা করেছে তার গুরুকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে। একটা পয়েন্টে গুলাটির মনে হয় রঘু যখন এখানে চলে এসছে তখন সে হয়তো এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু গুলাটি জানতো না আজকে তার কিসমতটাই খারাপ। রঘু প্রশ্ন করে, স্যার আমি এত বছর ধরে আপনার কাছে কাজ করছি, তবু আপনি আমার জায়গায় কবিরকে কেন কালির মেম্বারশিপ অফার করেছিলেন বলুন তো? গুলাটি উত্তর দেয়, রঘু কবিরকে মেম্বার বানানোর পেছনে আমার খুব বড় একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা তোমার মতো গুলামের মাথায় কোনোদিনও ঢুকবে না। আফটার অল তুমি দিনের শেষে থাকবে আমার পোষা কুকুরই।
রঘু এবার গুলাটির মুখের সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, আমি তোর পোষা কুকুর? হ্যাঁ, তো তুই মরলে কালিতে তোর জায়গা কে নেবে গুলাটি? এই বলে রঘু গুলাটির মাথায় চালায় গুলি। গুলাটির দেহটা চিৎকেলিয়ে টেবিলের ওপর পড়ে। এই দৃশ্য দেখে কবির বলে, তোর কি মনে হয় রঘু, গুলাটিকে যে তুই মারলি কালির মেম্বাররা কি তোকে ছেড়ে দেবে? রঘু উত্তর দেয়, কেউ জানে না আমি এখানে উপস্থিত রয়েছি। পুরো দুনিয়ার কাছে গুলাটির মৃত্যুর জন্য তুই দায়ী কবির। এবার আমি তোকে মারবো এবং নিজের সততা কালি মেম্বারদের কাছে প্রমাণ করব। তারপর আমি হয়ে উঠবো কালির অন্যতম সদস্য। আমার পরিকল্পনা অনেক বড় কবির। আমি কালি জয়েন করে কালির মেম্বারদেরকে নিজের কন্ট্রোলে আনতে চাই। তারপর শুধু এশিয়াতেই নয়, পুরো পৃথিবীতে আমার রাজত্ব হবে। এই বলে রঘু পিস্তল তাক করে কবিরের দিকে। কবির আগে থেকে ইয়টের মধ্যে বম প্ল্যান করে রেখেছিল। একটা ধামাকায় রঘু ছিটকে গিয়ে পড়ে ইয়টের বেসমেন্টের ওপর। কবির একটা স্পিডবোট নিয়ে পালায় সেখান থেকে। রঘুও নিয়েছে তার পিছু। কবির প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে আর রঘু ক্ষুধার্ত হায়নার মতো তাড়া করেছে তাকে। এই ধুমধুমার চেজিং সিনটা এতটাই দুর্দান্ত যে আপনি একবার দেখলে স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। তো রঘু হাজার চেষ্টা করেও কবিরকে ধরতে পারে না। কবির পালাতে সক্ষম হয় সেখান থেকে। পরবর্তী সিনে আমরা দেখি রয়ের হেডকোয়ার্টারে কর্নেল কলের হাতে একটা এভিডেন্স এসে পৌঁছেছে গৌতম গুলাটির মৃত্যুর। সেই এভিডেন্সে স্পষ্ট দেশের অন্যতম বড় বিজনেসম্যানের মৃত্যুর পেছনে কবিরের হাত রয়েছে। সামনের সপ্তাহে প্রাইম মিনিস্টার বিদেশ সফরে যাচ্ছেন। কর্নেল কল কোনোভাবেই চান না সেখানে গিয়ে কবির কোনো ঝামেলা বাঁধাক, তাই কল দায়িত্ব দিয়েছে রঘুকে পিএম এর সিকিউরিটি সামলানোর। অন্যদিকে কবির কন্ট্যাক্ট করেছে কাফেয়ার সাথে। সে কাফেয়ার কাছে ক্ষমা চায় এবং তার বাবার মৃত্যুর আসল সত্যটা তার সামনে তুলে ধরে। কাফেয়াও এখন জানতে পেরে গেছে মুখোশের আড়ালে রঘুর আসল চরিত্র। কাফেয়া এবার একটা কাণ্ড ঘটায়। সে প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন লাগায়। কাফেয়া বলে, আঙ্কেল, কবির এখন আমার সাথেই রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী কাফেয়ার এই কথা শুনে ভীষণ চমকে যান। তিনি বলেন, কবির তোমার বাবাকে হত্যা করেছে, তুমি তার সাথে কি করছো? কাফেয়া এই কথার রিপ্লাইয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে কালি এবং রঘুর পরিকল্পনার ব্যাপারটা পুরোটা খুলে বলে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাফেয়া, ফোনে এসব কথা বলা সম্ভব নয়। আমি তোমায় একটা লোকেশন পাঠাচ্ছি, কবিরকে নিয়ে সেখানে চলে আসো। কাফেয়াও কবিরকে নিয়ে পৌঁছায় সেই লোকেশনে। কিন্তু এবার যা ঘটে তা দুজনকেই ভীষণ চিন্তায় ফেলে দেয়। প্রতিরক্ষা মন্ত্রী সেই লোকেশনে আসেননি, বরং এসছে একটা বাইকার গ্যাং, হাতে রাইফেল নিয়ে। কাফেয়া এবং কবির পড়েছে মহা ফাপড়ে। কোনো রকম প্ল্যানিং এবং প্রিপারেশন ছাড়াই এরকম একটা গ্যাংয়ের সাথে লড়া তাদের কাছে হয়ে উঠেছে দুর্বিষহ। কবির বুঝে গেছে এই সবকিছুর পেছনে প্রতিরক্ষা মন্ত্রীর পূর্ণ মদত রয়েছে। আসলে প্রতিরক্ষা মন্ত্রীও কালির মেম্বার। সে নিজেই নিজের ফ্যামিলিকে শেষ করেছে কালির মহৎ উদ্দেশ্য সম্পন্ন করার জন্য। কি সেই মহৎ উদ্দেশ্য যার প্ল্যানিং কালি বহু বছর ধরে করে আসছে, তা আমি একটু বাদে আপনাকে বলছি। তো এবার আমরা দেখি একটা জিপ নিয়ে কর্নেল কল এসে হাজির হন। তার হাতে ধরা একটা মেশিন গান। সেই মেশিন গানের সাহায্যে তিনি বাইকার গ্যাংকে হারিয়ে রক্ষা করেন কবির এবং কাফেয়াকে। অন্যদিকে আমরা দেখতে পাই রঘুকে। সে একটা প্রাইভেট প্লেসে কালির মেম্বারদের সাথে এসে দেখা করে। গুলাটির মৃত্যুর পর তার চেয়ার খালি। রঘু কবজায় নিতে এসছে তার প্রাপ্য অধিকার। কালির বোর্ড মেম্বাররা রঘুকে বলে, তুমি যদি গুলাটির জায়গা নিতে চাও তাহলে তোমাকে আগে তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। আমাদের মাস্টার প্ল্যানকে এক্সিকিউট করতে হবে। আর এখানেই আমরা জানতে পারি কালির মাস্টার প্ল্যান। কদিন বাদে প্রাইম মিনিস্টার বিদেশ সফরে যাচ্ছেন। কালি চায় সেই সম্মেলন থেকে ফেরার সময় প্রাইম মিনিস্টারকে বিদেশের মাটিতেই শেষ করে দিতে, যার ফলস্বরূপ তার জায়গায় রিপ্লেস হয়ে আসবে নতুন প্রাইম মিনিস্টার। আর সেই প্রাইম মিনিস্টার কে হবে জানেন? আমাদের সকলের প্রিয় প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং। আর এমনটা হলে পুরো ভারতের কন্ট্রোল চলে আসবে কালির হাতে। আর এটাই হলো কালির মাস্টার প্ল্যান। কবিরও বোকা নয়, সেও আন্দাজ করে ফেলেছে যে কালি এবার কি চাল দেবে। তাই কবির কর্নেল কলকে বলে রঘুকে যেভাবেই হোক প্রাইম মিনিস্টারের থেকে দূরে রাখতে হবে। তো পরবর্তী সিনে আমরা রঘুকে দেখতে পাই। তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি হেড হিসেবে। কিন্তু যেহেতু কল জানতে পেরে গেছেন কালির নোংরা পরিকল্পনার সাথে রঘু ওতপ্রোতভাবে জড়িত, তাই তিনি একটা দুর্দান্ত চাল চালেন। তিনি রঘুকে পিএম এর সিকিউরিটি থেকে সরিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সিকিউরিটিতে নিযুক্ত করেন। কলের এই ডিসিশনে রঘু চমকে যায়, কিন্তু কোনো রাস্তা না পেয়ে সে চুপচাপ মেনে নেয় কলের এই সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রী রঘুর ওপর ক্ষুণ্ণ, প্ল্যানে হঠাৎ চেঞ্জ আসার জন্য। কিন্তু রঘু তাকে আশ্বাস দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি সমস্ত বন্দোবস্ত করে রেখেছি। স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আজ পিএম এর মৃত্যু আটকানোর। তারা কথা বলছে এমন সময় ঘটেছে এক আশ্চর্য ঘটনা। একটা গুলি ফুটো করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর কপাল। সে চিৎকেলিয়ে পড়েছে টেবিলের ওপর। রঘু চারিদিকে খুঁজছে আততায়ীকে। এমন সময় হঠাৎ বেজে ওঠে প্রতিরক্ষা মন্ত্রীর ফোন। রঘু কল রিসিভ করতেই ভেসে আসে কবিরের গলা। সে একটা স্নাইপার তাক করে রেখেছে রঘুর ওপর। কবির বলে, গুড বাই রঘু। কথাটা বলা মাত্রই স্নাইপারের গুলি ফুটো করে দেয় রঘুর ছাতি।
রঘু মরেনি, গুলিটা তার হৃদয় ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই তাকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী একটা হসপিটালে। যেহেতু কালির প্ল্যান ফেল হয়ে গেছে, তাই তারা লোক পাঠিয়েছে রঘুকে হসপিটালেই খতম করার জন্য। কিন্তু রঘু এত সহজে হার মানার পাত্র নয়। সে কালি মেম্বারদের কনভিন্স করে প্ল্যান বি অ্যাক্টিভ করার জন্য। প্ল্যান বি অর্থাৎ অন্তিম প্ল্যান। আর কালির প্ল্যান বি অনুযায়ী রঘু চলেছে কবিরকে রুখতে। একটা বরফের গুফা, সেখানেই হবে রঘু আর কবিরের ফাইট। আজকেই ফেসলা হবে দুজনের মধ্যে কে সিংহ আর কে ভেড়া। আজ এক এক করে তোর জীবন থেকে সবাই চলে গেছে কাপু, কিন্তু সবার আগে তুই যে মানুষটাকে হারিয়েছিস সে হলো আমি। এই বলে রঘু কবিরকে মারতে থাকে। এদিকে কবির মার খাচ্ছে আর অন্যদিকে কালির অ্যাসোসিয়ানরা অ্যাটাক করেছে পিএম এর ওপর। কর্নেল কল এক এক করে সকলকে মেরে সেফলি পিএমকে নিয়ে ঢুকেছে ফ্লাইটের ভেতর। এদিকে কবির আর রঘুর মধ্যে চলছে ধুমধুমার লড়াই। এক সময়ের প্রাণের দুই বন্ধু আজ মেতেছে মরণ খেলায়। তাদের মধ্যে একজন লড়ছে দেশের জন্য, তো অন্যজন নিজের ইগোকে স্যাটিসফাই করতে। এমন সময় কর্নেল কল কবিরকে ফোন করে বলে পিএম ইজ সেফ রাইট নাও। কিন্তু রঘুর শয়তানি হাসি বুঝিয়ে দেয় খেলা এখনো শেষ হয়নি। কর্নেল কল ফ্লাইটটাকে ভালো করে চেক করেন। প্রতিরক্ষা মন্ত্রীর ডেড বডিটাও ওই ফ্লাইটেই নিয়ে আসা হচ্ছিল। তিনি দেখতে পান সেই ডেড বডির মধ্যে একটা বম ফিট করা রয়েছে। কর্নেল কল ও তার টিম ডিঅ্যাক্টিভেট করে সেই বমখানা। এদিকে কবির রঘুকে মেরে জিতে যায় এই মিশন। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে কালি মেম্বারদের কি হলো? সেটা আমরা পরবর্তী পার্টে দেখতে পাবো।